আমার নাম মোহাম্মদ আলী আসগার সোনা। আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার কুড়লগাছি ইউনিয়নে। অবশ্য আমাদের পূর্বে বাড়ি ছিল চুয়াডাঙ্গা শহরেই, পরে আমি গ্রামে বসবাস করি এবং আমি পেশাগতভাবে একজন সাংবাদিক ছিলাম। দীর্ঘদিন সাংবাদিকতা করি, এখনও করি, তবে সেভাবে আর না। আমি বিগত দিনে দামোহদা সাংবাদিক সমিতির সেক্রেটারি সভাপতিও ছিলাম। এই হচ্ছে আমার বিষয়। এবারে আপনাদের কিছু জানার থাকলে বলতে পারেন। তবে আমাদের পারিবারিক ভিত্তিতে আমরা সাংবাদিকতা করি। আমার বড় ভাই, আমার মেজো ভাই, আমি, আমার ভাতিজা, সবাই পারিবারিকভাবেই আমরা দীর্ঘদিন সাংবাদিকের সাথে যুক্ত আছি। আচ্ছা, বিগত সরকার আমলে আপনি অনেক রকম মামলা এবং হেনস্থার শিকার হয়েছেন, আপনি আমাদেরকে জানিয়েছেন। আসলে কি কি ধরনের মামলা, কি কি ধরনের হেনস্থার শিকার হয়েছেন সেটা যদি আমাদেরকে বলতেন। আসলে মফস্বলে আমরা তো মূলত মফস্বলে সাংবাদিকতা করেছি। মফস্বলের সাংবাদিকতা সবসময় একটু ঝুঁকিপূর্ণই থাকে, কারণ যেহেতু মফস্বলটা হাতে গোনা, মানুষ সবাই সবাইকে চেনে, যার কারণে একটু হিংসা বিদ্বেষটা একটু বেশিই থাকে। যার কারণে যেমন রাজধানী ঢাকা শহরে যারা সাংবাদিক করে এটা একটা বিট সিস্টেমে করে, কিন্তু আমাদের মফস্বলে দেখা যাচ্ছে সেটা হয় না। অনেক সময় রাজনৈতিকভাবে হেনস্থার শিকার হতে হয়, বা একজনের মন পাওয়া যায় আরেকজনের যায় না, একজনের বিরুদ্ধে লিখলে আরেকজনা একটা আক্রোশী ভূমিকা রাখে। এরকম ভূমিকার আমরা সাংবাদিকতা করতে গিয়ে মফস্বলে মামলারও শিকার হয়েছি। হ্যাঁ, অনেক সময় যদি বা হামলা আসেনি তো অনেকে হয়তো চেষ্টা করেছে। তো আসলে মফস্বলে সাংবাদিকতা করা খুবই কঠিন। মফস্বল আসলে মানে কঠিন এই জন্যই যেহেতু সবাই সবাইকে চেনে, যার কারণে এই আমার বিরুদ্ধে এই রিপোর্টটা কে করলো, এটা কী করলো, এই নিয়ে একটা কোন্দল সৃষ্টি হয়। যার কারণে অনেক সময় মফস্বল সাংবাদিকরা যাচ্ছে তারা নিজেদের লেখাটা তারা লিখতে গিয়েও অনেক সময় বাইপাস করে ফেলে, অত সঠিকভাবে সে তুলে ধরতে পারে না। আবার কারণ অথচ বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে দেখতে গেলে মফস্বল থেকেই যত ভালো সাংবাদিকরা উঠে এসেছে, কারণ মফস্বলই আছে তৃণমূলের শিকড়। সাংবাদিকতার যে শিকড়টাই কিন্তু আসলে মফস্বল। ধন্যবাদ। আচ্ছা, আপনি বলতে চাচ্ছিলেন যে গত রাজনৈতিক পিরিয়ডে আপনি মামলা খেয়েছেন। আসলে কি মামলা খেয়েছেন আপনি? আসলে এটা সাংবাদিক যখন করোনা মহামারী বিপর্যয়, তখন হচ্ছে প্রশাসন, বিশেষ করে আমাদের ওই অঞ্চলগুলো চুল ব্যবসা, বিভিন্ন এইসব ব্যবসাও অনেকে করে। তো প্রশাসন থেকে সম্পূর্ণ লকডাউন যখন চলছে, তো আমরা একদিন একটা নিউজের জন্য গিয়েছিলাম যে এই চুল যে আপনারা গোপনে দেখি চুলের করছে, কিন্তু প্রশাসন থেকে সম্পূর্ণ নিষেধ করা রয়েছে যে আপনারা চুলের কারবারটা করেন না, এটা করোনা সংক্রমণ বেশি, এটা ঝুঁকিপূর্ণ। তখন আমরা নিউজ করতে যাই, তো সেই সময় আমাদেরকে একটা চাঁদাবাজি মামলায় দেওয়া হয়, একটা নিকৃষ্ট মতো চাঁদাবাজি মামলায়। মানে পরে দেখলাম যে ওখানকারেরই আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী অনেকেই থাকে। হ্যাঁ, তার ভিতরে কেউ না কেউ হয়তো আমাকে যাদের পছন্দ হয় না বা আমাদেরকে যাদের পছন্দ হয় না, তারা একটু ষড়যন্ত্রমূলকভাবে আমাদের কয়েকজনের নামে, সকলেই সাংবাদিক ছিল, কয়েকজনের নামে আমাদের মামলা দেয়। আসলে আমরা নিউজ কভারের জন্য গেছিলাম এবং তাদেরকে নিষেধ করেছি যে করোনার সময় আপনারা এই ধরনের কাজ করছেন কেন, কারণ এটা উপজেলা প্রশাসন থেকে, জেলা প্রশাসন থেকে সম্পূর্ণ নিষেধ যে আপনারা এই কাজগুলো করেন না বা করবেন না। কিন্তু তারা যে কোনোভাবে কাউরির প্রলোভনে পড়ে যে ওদেরকে এভাবে ঘায়ল করে, ওদের একটা ঘুলুট একটা পরিস্থিতির সৃষ্টি করে। যে আমাদেরকে তখন বলে যে সাংবাদিকরা এসেছিলো, ওরা চাঁদা চাচ্ছে, এ চাচ্ছে, ও চাচ্ছে, আসলে প্রকৃতপক্ষে না। এবং আমাদের বাড়ি থেকে বেশি দূরও না, যাদের কাছে গিয়েছি সবাই সবাইকে আমরা চিনি, অথচ আমাদেরকে বেশ সুকৌশলে একটি মামলায় জড়িয়ে দেওয়া হয়, যেখানে আমরা 3 জন ছিলাম। আমরা পরে মামলা হওয়ার পর আমরা দেওয়া আছে, তখন তো করোনাকালীন আসলে কোর্ট বন্ধ, তো আমরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে, আমার সাথে আরও কয়েকজন সাংবাদিক ছিল। সেই মুহূর্তে আমি স্টিল দামোহদা সাংবাদিক সমিতির সভাপতি ছিলাম। সেই মুহূর্তেই আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, যে কোনোভাবে ষড়যন্ত্রের একটা পাবলিক বাদী দেখিয়ে আমার বিরুদ্ধে মামলা দেয়। এবং আমার সাথে আরও ওখানকার স্থানীয় দৈনিক সমীকরণ পত্রিকার ইউনিয়ন প্রতিনিধি ছিল, আর একটা ছেলে ছিল মেহেরপুর প্রতিদিনের, এই 3 সাংবাদিকের নামে মামলা দেয়। এটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ছিল, যে মামলাটা এখনও চলমান। মামলাকে বাদী যারা চুলের ব্যবসা করে এরাই বাদী হয়েছে, কিন্তু নেপথ্যে ছিল বড় হাত, নেপথ্যে অনেক বড় হাত ছিল। কিন্তু মামলাটা সাধারণ পাবলিক দেখিয়েই, মানে আমরা যার কাছে গিয়েছি, তাদেরই একজনকে দিয়ে মামলার বাদী বানানো হয়েছে। কিন্তু নেপথ্যে দেখা যাচ্ছে অনেক রাঘবওয়ালরা ছিল, যারা আমাদেরকে আসলে যে কোনোভাবে পরাস্ত করতে চায়, যে কোনোভাবে করতে চায়। হয়তো আমাদের লেখনী, আমাদের কলমের, হয়তো আমরা যে নিউজগুলো প্রকাশ করি, কারণ সেই সময় দেখেছি তখনকারের যে এমপি ছিলেন ওই আসনে, সে 3 বার
পরবর্তীতে 4 বার সে নির্বাচিত হচ্ছেন। হ্যাঁ, সে তার মতো কাজ করে। স্বাভাবিক একটা মানুষ 3-4 বার কাজ করলে সাংবাদিকরা তার গুণগান গেয়েই থাকে। আর আওয়ামী লীগ একটা বৃহৎ দল ছিল, সেই মুহূর্তে নমিনেশন প্রার্থী অনেক ছিল, ডর্জন ডর্জন, যার কারণে অনেককে মানুষ পাতি নেতা বা হাইব্রিডও বলতো। এই ক্ষেত্রে সাংবাদিকরা তাদের রোশানলে পড়তো। আমরা আসলে মূলত চুয়াডাঙ্গা 2 আসনে, যেখানে আমাদের তৎকালীন সময় আওয়ামী লীগের যে সাংসদ ছিলেন, ওনার নাম ছিল হাজী আলী আসগার টগর। হ্যাঁ, আলী আসগার টগর, উনি 4 বারই নির্বাচিত হয়েছেন। না, ওনার সাথে কোনো ব্যক্তিগত বিরোধ হয়নি, কোনো সময় ব্যক্তিগত বিরোধ ওনার সাথে আমার হয়নি। বা ওখানে শুধু আওয়ামী লীগ বলে না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, যে কোনো রাজনৈতিক কারোর কোনো রাজনৈতিকভাবে, কিন্তু এই আওয়ামী লীগের সময় সুবিধাবাদী কিছু হাইব্রিড নেতাদের, এরা হচ্ছে সাংবাদিকদের মানে বিভিন্ন রকম, মানে কেউ কাউকে পছন্দ করে না সাংবাদিকদের। আসলে সাধারণত যাদের মফস্বলের সাংবাদিকরা জানে কে হেভিওয়েট, কার ভোট বেশি, কার জনসমর্থন বেশি, এটা কিন্তু এটা যদি সঠিকভাবে তুলে ধরা যায়, যারা নতুন নতুন মানে মনোনয়ন প্রত্যাশী ছিল, তাদের ভিতরে একটু একটা জ্বালা বাধ্য, তখন সাংবাদিক তাদের দৃষ্টিতে অনেক খারাপ হয়ে যেত। এটা কাটতেন, এটা দিয়ে এটা দিয়ে এটা এই মানে এমন কিছু, মানে যেহেতু আমি আগে বলেছি এটা আমার মফস্বলে কাউকে কোনো নামের স্যাংশন দেওয়ার প্রয়োজন নাই, কারণ মফস্বল যেহেতু আমাদের মফস্বলে থাকতেই আমাদেরকে সবাই ভালো, কিন্তু আমরা কলমের মাধ্যমে, আমাদের সাংবাদিকতা এবং কলমের মাধ্যমে আমরা যতটুকু সম্ভব আমরা লিখে যাব।